এই লুচ্চা ছেলে, অফিসে এসে এভাবে ড্যাব ড্যাব করে অফিসের ম্যাডামের পেটের দিকে না তাকিয়ে থেকে চুপচাপ কাজ করো। আরেকবার যদি দেখি তাহলে তোমার খবর আছে। ম্যাডাম, আমি তো আমার কাজ করেছিলাম, আপনি হঠাৎ কোথায় থেকে এসে আমার সামনে পড়েছেন, আর এখন আপনি আমাকে বলতেছেন আমি আপনার পেটের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। তুমি তাকিয়েছিলে না তাকিয়েছিল কে? আকাশ থেকে ভূত এসে তাকিয়েছিল নাকি আজব? বেশি কথা না বলে চুপচাপ কাজ করো। আর কাজ না করতে চাইলে অফিসের দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। ম্যাডাম, আপনি আমার অফিসের বস, তাই আপনাকে কিছু করলাম না। যদি অন্য কোথাও হতো তাহলে আপনাকে এমন কিছু করতাম যাতে আপনি আর মানুষের সামনে আমার সাথে এমন ব্যবহার করতে পারতেন না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? দেখতে চান আপনি আমি কি করি? এই বলে সাগর খাতিজাকে জড়িয়ে ধরে, তার পেটের উপরে একটা হাত রেখে খাতিজার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর খাতিজা সাগরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, বেয়াদব, দাঁড়া, আব্বুকে বলে তোকে এই অফিস থেকে বের করার ব্যবস্থা করতেছি। তুই আমার ঠোঁটে কিস করেছিস, এটার জন্য তোকে অনেক বড় মাসুল গুনতে হবে। এই বলে খাতিজা চলে গেল তার কেবিনে। এদিকে সাগর নিচ থেকে উঠে তার কেবিনে গিয়ে বসতেই পাশের কেবিন থেকে রনি বলতে লাগলো, সাগর ভাই, ফাটিয়ে দিয়েছো তো তুমি। আমি ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সামনে সিসি ক্যামেরা, তাই আর ভিডিও করতে পারিনি। কি করব ভাই বলেন, প্রতিদিন একই কথা, একই ঘ্যান ঘ্যান, আর ভালো লাগে না। তাই ভাবতেছি এই চাকরিটা ছেড়ে দিব। না ভাই, আপনি চাকরিটা ছাইরেন না। আপনি চাকরি ছাইরা দিলে এই বজ্জাত ম্যাম আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাইবে। আপনি এখানে থাকেন, আপনি থাকলে আমাদের একটু সাহস হয়। ঠিক আছে, তাহলে এখানেই থাকবো, দেখা যাক কি হয়। ম্যাডাম তো বলল আমাকে চাকরি থেকে বের করে দিবে। ম্যাডামের কোনো সামর্থ্য নেই আপনাকে চাকরি থেকে বের করার। একমাত্র বড় স্যার আপনাকে চাকরি থেকে বের করতে পারবে, কারণ বড় স্যার আপনাকে 10 বছরের চুক্তিতে রেখেছে। স্টাম্প পেপারে দেখেছি আমি আপনার সাইন। কি বলছো এসব? 10 বছরের জন্য আমাকে রেখেছে এই অফিসে? আমি তো ভাবছিলাম যে কয়েক বছর চাকরি করে এই অফিস থেকে বিদায় নিব। এটা আপনার ব্যাপার, আপনি বড় স্যারের সাথে কথা বলে দেখেন আপনাকে কি বলে বড় স্যার। ওই তো স্যার এসেছে, আমি আমার কাজ করি। যদি দেখে কথা বলতে আসি তাহলে অনেক কিছু বলবে আমাকে। রনি কাজ করতে লাগলেন। এদিকে খাতিজার আব্বু সাগরের কেবিনের সামনে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, কি হয়েছে? খাদিজা তোমার উপর এত রেগে আছে কেন? সে আমাকে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এসেছে এখানে। স্যার, আমি কিছু জানি না, আপনি খাদিজা ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করেন। স্যার, আচ্ছা, তুমি একটু পর আমার কেবিনে আসো, আমি খাদিজাকে জিজ্ঞাসা করতেছি কি হয়েছে। এই বলে খাতিজার আব্বু চলে গেল তার কেবিনে। গিয়ে দেখে খাতিজা বসে আছে, পুরো মুখ লাল হয়ে গেছে। খাতিজার এটা দেখে খাতিজার আব্বু কিছুটা ভয় পেয়ে গেল। খাতিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা মা, তোর কি হয়েছে? তুই এত রাগ করে আছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? আব্বু, তুমি আজকে সাগরকে এই চাকরি থেকে বের করে দিবে। সে আমার সাথে অনেক খারাপ কাজ করেছে। সাগর, তোর সাথে কি এমন খারাপ কাজ করেছে আমাকে বল তো, আমি আগে শুনি, তারপর না হয় সাগরের বিচার করব। এইগুলো বলা যাবে না। আমি যেটা বলছি সেটা করো। আর যদি সাগর এই অফিসে থাকে তাহলে আমি আর কোনোদিন এই অফিসে আসবো না, এই বলে দিলাম। খাতিজার আব্বু চলে গেল সিসিটিভি রুমে। গিয়ে দেখে রহিম বসে আছে। এটা দেখে খাতিজার আব্বু রহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রহিম, আজকের সিসিটিভি ফুটেজ আমাকে দেখাও তো। সাগরের কেবিনেট ফুটেজ দেখাবে? স্যার, আপনি এখানে বসেন, আমি আপনাকে দেখাচ্ছি এক্ষুনি। এই বলে রহিম খাতিজার আব্বুকে দেখাতে লাগলো সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাগরের ফাইল পড়ে গিয়েছিল নিচে, ওইটা সাগর উঠাচ্ছিল। এমন সময় খাতিজা এসে সাগরের গালে চড় মেরে দেয়। বাকিটুকু আর দেখলো না। খাতিজার আব্বুর বোঝা হয়ে গেছে কি থেকে কি হয়েছে। এটা দেখে খাতিজার আব্বু চলে গেল খাতিজার কেবিনে। খাতিজার তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? সাগরকে এই অফিস থেকে বের করে দিবে নাকি বের করে দিবে না? দেখ খাদিজা, আমি সিসিটিভির পুরো ফুটেজটা দেখেছি। এখানে সাগরের কোনো অপরাধ দেখি নাই আমি। তুই নিজেই ইচ্ছা করে সাগরকে চড় মেরেছিস, আবার
থাক, আর কিছু বললাম না। তার মানে তুমি তোমার কর্মচারীকে কিছু বলবে না, যা বলার সব আমাকে বলবে? যেহেতু তুই অপরাধটা করে ফেলেছিস, সো তোকেই দোষী সাব্যস্ত করব। ঠিক আছে, আমি আর তোমার এই অফিসে আসবো না। তুমি তোমার কর্মীদের নিয়ে থাকো, আমি চলে যাই। এই বলে খাতিজা চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই খাতিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাতিজাকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে, কি হয়েছে? তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? অন্য সময় তো রাত 8টা বাজিয়ে ফেলিস, আজকে তুই দুপুর 2টার আগে চলে আসলি। আম্মু, আমি আর অফিসে যাব না। আমার থেকে বেশি আব্বু অফিসের কর্মীদের বিশ্বাস করে। তাই আমি আব্বুকে বলে দিয়েছি যে আমি আর অফিসে যাব না। সত্যি করে বলতো, কি এমন হয়েছে অফিসে যে তুই তোর আব্বুর উপর এবং তার অফিসের কর্মীদের উপর রেগে আছিস? এইসব আমাকে জিজ্ঞাসা না করে আব্বুকে জিজ্ঞেস করো, খুব ভালো হবে। আমি আমার রুমে গেলাম, আর আমাকে ডাক দিবে না। এই বলে খাতিজা চলে গেল তার রুমে। এদিকে খাতিজার আব্বু বসে আছে তার কেবিনের সামনে, দাঁড়িয়ে আছে সাগর মাথা নিচু করে। বেশ কিছুক্ষণ পর খাতিজার আব্বু বলতে লাগলো, সাগর, সিসিটিভিতে আমি যেটা দেখেছি সেটা সম্পূর্ণ খাদিজার অপরাধ। তবে তুমি এটা না করলেও পারতে। আমি জানি আমার মেয়েটা একটু রাগী, তবে মনের দিক থেকে খুব ভালো। কয়েকদিন তার সাথে ভালো ব্যবহার করে দেখো, দেখবে সে তোমাকে আপন মনে করবে। আপনি তো জানেন আমি কেমন ছেলে। আপনার অফিসে গত 2 বছর ধরে চাকরি করতেছি। আপনি বলতে পারবেন কখনো আপনার সাথে বা আপনার অফিসের কর্মীর সাথে খারাপ ব্যবহার করেছি? তা হয়তো দেখি নাই। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। কাল থেকে খাদিজার সাথে তর্ক করো না। সে যা বলবে তাই করার চেষ্টা কইরো, তবে মাঝে মধ্যে ভুলগুলো ধরিয়ে দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আর ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করব না। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি তো আছেন, আপনাকে জানাবো। ঠিক আছে, এখন তাহলে গিয়ে কাজ করো। আর তোমাকে গতকালকে যেটা বলেছিলাম ওইটা কি করেছো? প্রজেক্ট কি আমাদের হাতে থাকবে নাকি অন্য কোনো বায়ার নিয়ে যাবে? স্যার, অন্য কোনো বায়াররা এই প্রজেক্টে হাত দিবে না। আমি এই প্রজেক্টটা পড়ে যতটুকু বুঝেছি, এই প্রজেক্টে অনেক পরিমাণ ভুল আছে। আমরা যদি ওই ভুলগুলো সমাধান করে এই প্রজেক্টটা আবার অন্য বায়ারদের কাছে বিক্রি করে দেই, তাহলে এখানে আমাদের 65% লাভ আসতেছে, আর বাকি যে 35% লাভ থাকবে ওইটা আমাদেরকে যারা এই প্রজেক্টটা দিয়েছিল তাদেরকে দিয়ে দিতে হবে। তোমার কাছে যেটা ভালো লাগবে ওইটা করো সাগর। তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। আমি জানি তুমি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে, তাই তো তোমাকে দিয়েছি। আর এই নাও, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা তুমি রেখে দাও। এই প্রজেক্টের কাজের জন্য আমি তোমাকে এটা উপহার দিলাম। স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি এই অফিসে চাকরি করি বেতনের জন্য। আমার বেতন যতটুকু প্রযোজ্য আমি ততটুকু গ্রহণ করি, এটা আপনি খুব ভালো করে জানেন। এর চাইতে বেশি আমি 1 টাকাও নিতে পারবো না। আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন, কোনো কিছু কমতি রাখে নাই। সো আপনি এই টাকাটা না হয় একটা এতিমখানায় দিয়ে দিবেন, যাতে ওরা 1 মাস খুব ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করবেন। আমি এখন যাই। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। বসে বসে কাজ করতে লাগলো। এদিকে খাতিজার আব্বু মনে মনে ভাবতে লাগলো, সাগরের মতো যদি একটা ভালো ছেলে পাইতাম তাহলে খাদিজার সাথে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহ সাগরকে সবসময় সুস্থ রাখবে এবং খেয়াল রাখবে। ছেলেটা খুব ভালো। এই বলে খাতিজার আব্বু অফিস থেকে বের হয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই খাতিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাতিজার আম্মুকে দেখে খাতিজার আব্বু বলতে লাগলো, খাদিজা কোথায়? সে বাসায় এসেছে নাকি এখনো আসে নাই? খাদিজা তো রুমে দরজা আটকে বসে আছে। খাদিজার আব্বু, খাদিজার কি এমন হয়েছে অফিসে যে সে এত রাগ করে চলে এসেছে বাসায়? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যাটা যেটা হয়েছে এটা তোমাকে আমি না হয় পরে বলবো। আর তোমার ফোনে ভিডিও পাঠিয়ে দিয়েছি। তোমার মেয়ে নিজ ইচ্ছা করে এমন করেছে, আর আমার কর্মচারীদের উপর অত্যাচার করে, তাই একটু বকা দিয়েছিলাম। সে আগে চলে এসেছে অফিস থেকে।
ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি দেখি খাদিজাকে ডেকে আনতে পারি কি না। মেয়েটার যেই রাগ, আমার মনে হয় না সে আসবে। আসলে আসবে না, আসলেই নাই। এক কাজ করো, রাতে খাবারের জন্য একটু বেশি করে রান্না করবে। আমার এক বন্ধু আসবে বিদেশ থেকে, আজকে রাতেই আমাদের বাসায় থাকবে। তাহলে তো ভালো, কিন্তু রান্না করতে হবে। আচ্ছা, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাদিজাকে ডেকে নিচে নিয়ে আসো, আমি রান্না বসিয়ে দেই। খাদিজার আব্বু আর কিছু না বলে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে খাদিজার রুমের সামনে এসে খাদিজাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, মা খাদিজা, দরজা খোল প্লিজ। আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ মা, এবারের মতো আমাকে মাফ করে দে। চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমাকে আমার মতো থাকতে দাও। যখন আমার রাগ কমে যাবে তখন আমি তোমাদের সাথে কথা বলবো। খাদিজার এমন কড়া কথা শুনে তার আব্বু চলে গেল নিচে। সোফায় বসে কফি খাচ্ছে আর টিভি দেখতেছে। অন্যদিকে সাগর অফিসের কাজ শেষ করে সন্ধ্যা 7টায় বের হয়ে গেল অফিস থেকে। হেঁটে হেঁটে বাসায় যাইতেছে, এমন সময় পেছন থেকে রনি বলে উঠল, সাগর ভাই, আপনি আমার বাইকে উঠে পড়েন। আমি যেহেতু আপনার বাসার সামনে দিয়ে যাই, তাই আপনাকে না হয় আপনার বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। না রনি ভাই, আপনি চলে যান বাসায়। আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। আর প্রতিদিন তো আমি হেঁটে হেঁটে বাসায় যাই, এটা আপনি জানেন। বেশি হাঁটা শরীরের পক্ষে খুবই ভালো। এখন যদি হাঁটাহাঁটি না করি তাহলে যখন একটু বয়স্ক হয়ে যাব তখন দেখবেন আমাদের ডায়াবেটিস হয়ে গেছে। সাগর ভাই, আপনি একদম যুক্তির কথা বলছেন। কাল থেকে না হয় আপনার সাথে আমিও হেঁটে হেঁটে যাব। কাল থেকে না হয় আমিও আপনার সাথেই হেঁটে হেঁটে বাসায় যাব। তবে একটু একটু কষ্ট হবে প্রথম দিন, ইনশাল্লাহ কথা বলতে বলতে চলে যাব। ঠিক আছে, এখন তাহলে আপনি চলে যান। রনি চলে গেল। এদিকে সাগর হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছে। এমন সময় রাস্তার পাশে দেখতে পেল একটা ফুচকার দোকান। ফুচকার দোকান দেখে সাগরের মনে পড়ে গেল সকালে তার ছোট বোন বলে দিয়েছিল যে রাতে যখন বাসায় ফিরবে তখন তার জন্য ফুচকা নিয়ে যাইতে। সাগর চলে আসলো ফুচকার দোকানের কাছে। মামা, 100 টাকার ফুচকা দেন তো, প্যাকেট করে বাসায় নিয়ে যাব। ঠিক আছে মামা, আপনি একটু বসেন, আমি আপনার জন্য ফুচকা রেডি করে দিতেছি। সাগর একটা চেয়ার টেনে বসে পড়ল। প্রায় 10 মিনিট পর সাগরকে ফুচকা বানিয়ে দিল ফুচকাওয়ালা মামা। সাগর ফুচকাগুলো নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন সুমাইয়া এসে দরজা খুলে দিল। সাগরের হাতে ফুচকার প্যাকেট দেখে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, আমার জন্য ফুচকা নিয়ে এসেছো। হ্যাঁ, ধন্যবাদ আর দিতে হবে না। দরজাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেই, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর আব্বু আম্মু কোথায়? ওনাদের তো দেখতেছি না। ও আব্বু আম্মু কোথায় যেন গেছে, একটু আগে বাসায় এসে দেখি কেউ নেই। আচ্ছা, তুই বসে খেতে থাক, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সোফায় বসে টিভি দেখতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। সুমাইয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। সুমাইয়া তার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু আব্বু তোমরা কোথায় চলে গেছিলে? এদিকে ভাইয়া সে কখন এসে বসে আছে। আমরা তো গিয়েছিলাম একটা দরকারে, আর সাগর আজকে এত তাড়াতাড়ি চলে এসেছে। আজকে ভাইয়ার কাজ কম, তাই ভাইয়া চলে এসেছে বাসায়। সাগরের আম্মু আব্বু ঘরের ভেতরে প্রবেশ করলো। এদিকে সাগর বসে বসে টিভি দেখতেছে। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী নাবিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নাবিলা বলতে লাগলো, কিরে সাগর, কেমন আছিস? অনেকদিন পর তোকে ফোন দিলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস সেটা আগে বল। আর হঠাৎ ফোন দিলি? তুই না আমেরিকা চলে গিয়েছিলি পড়ালেখা করার জন্য? হ্যাঁ, পড়ালেখা শেষ, এখন ভালো একটা জব পেয়েছি। খাদিজা গ্রুপ অফ কোম্পানির সিইও এর পিএ আমি। মানে তুই খাদিজা গ্রুপে কোম্পানিতে চাকরি পেয়েছিস, এটাই তো বলতে চাইতেছিস তাই না? হ্যাঁ, এটাই বলতে চাইতেছি। আচ্ছা, তুই কোথায় চাকরি করিস? আমাকে তো কিছুই বললি না। বলবো কি করে, এতদিন তোর সাথে যোগাযোগ ছিল নাকি যে বলবো? আমিও খাদিজা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করি, সামান্য একজন কর্মচারী হিসেবে। তোর তো ভালো মেধা ছিল, তুই কেন চাকরি করতে গেলি? তুই যে কোনো একটা বিজনেস শুরু করলে আমি মনে করি তুই এটাতেই সাকসেসফুল হতে পারতি। হ্যাঁ আমি জানি,
আমি একটা বিজনেস খুললে এটাতে সাকসেসফুল হতে পারতাম, কিন্তু খুলবো না। এমনিতেই চাকরি করে আমার পরিবারের খরচ চলে যায়, সো তাই আর কোনো বিজনেস করি নাই। তা অফিসে কবে থেকে জয়েন করবি? এই তো কালকে থেকেই জয়েন করব। আচ্ছা সাগর, অফিসের ম্যাডাম কেমন রে? রাগী নাকি ভালো? আমি কিছু বলবো না, তুই নিজের চোখে দেখে নিস ম্যাডাম কেমন, ভালো নাকি খারাপ। আচ্ছা এখন রাখি, অনেক রাত হয়েছে, কালকে কথা হবে অফিসে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ফোন চার্জে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা, সাগর তার কেবিনে বসে আছে। এমন সময় অফিসে প্রবেশ করলো খাদিজা, তার সাথে নাবিলা। খাদিজা একবার সাগরের দিকে তাকিয়ে আবার চলে গেল তার কেবিনে। খাদিজার পিছু পিছু নাবিলাও চলে গেল কেবিনে। খাদিজা চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, শোনো, তুমি আমার পিএ, আমি যেটা যেটা বলবো শুধু সেটাই করবে। আর এই অফিসের নিয়ম হচ্ছে কাজ রেখে আড্ডা দেওয়া যাবে না। তুমি যেহেতু আমার পিএ, সেহেতু তোমাকে আরো কড়াভাবে থাকতে হবে, কারণ তো বুঝতেই পারছো তুমি। জি ম্যাডাম, বুঝতে পারছি। তবে আমাকে যদি অফিসের সকল স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, 11টায় একটা মিটিং রেখেছি। ওই মিটিংয়ে তোমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেব, চিন্তা করো না। আর ওই যে একটা ছেলে দেখতেছো সাদা শার্ট পরা, ওই ছেলেটার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকবে। কেন ম্যাডাম, হঠাৎ আপনি এই কথা বললেন কেন? ছেলেটা কি খারাপ নাকি? জানি না ছেলেটা খারাপ নাকি খারাপ না, তবে একটা কথা বলতে চাই, ওই ছেলেটার সাথে বেশি কথা বলবে না কোনো প্রয়োজন ছাড়া। এখন ওই ছেলেটার কেবিনে যাও, লাল একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই বলে নাবিলা চলে গেল সাগরের কেবিনে। নাবিলাকে দেখে সাগর তার চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরল। এটা দেখে খাদিজা তার কেবিন থেকে দৌড়ে চলে গেল সাগরের কাছে আর বলতে লাগলো, ওই লুচ্চা ছেলে অফিসে এসে এইভাবে স্টাফদের সাথে জড়িয়ে ধরে কি করা হচ্ছে? আর এই মেয়ে, তোমাকে আমি কি বলেছি এতক্ষণ? আসলে ম্যাডাম, সাগর হচ্ছে আমার... আমি কোনো কথা শুনতে চাই না। আর একবার যদি দেখি তোমরা দুজন কাছাকাছি এসেছো আর কথা বলেছো, তাহলে তোমাদের চাকরি থেকে বের করে দেব, এটা মনে রাখবে। ম্যাডাম, বারবার আপনি চাকরি থেকে বের করে দিবেন, শুধু এই কথা বলেন কেন? চাকরি থেকে বের করে দিলে কি এমন হয়ে যাবে আমার? বের করে দেন, আমি তো আর বারণ করি নাই আপনাকে। খাদিজা কিছু বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খাদিজার আব্বু বলতে লাগলো, খাদিজা, আমি তোকে কি বলে পাঠিয়েছি অফিসে? বলেছি না তুই সাগরের সাথে কোনো কথা বলবি না, তুই তোর মতো কাজ কর, সাগর যা খুশি তাই করুক। আব্বু, সাগর তো আমার পিএকে জড়িয়ে ধরেছে, তুমি তাকে কিছু বলবে না? তাকে কিছু না বলে তুমি আমাকে আবার বকা দিতেছো? রাখলাম এখন, বাই। এই বলে খাদিজা ফোনটা রেখে হন করে চলে গেল তার কেবিনে। খাদিজার পিছু পিছু নাবিলাও যেতে লাগলো। এদিকে সাগর আবারও কাজে মন বসালো। খাদিজা তার কেবিনে প্রবেশ করে নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো নাবিলা, আমি যদি আর কোনোদিন দেখি ওই ছেলের সাথে তোমাকে এভাবে ফুষ্টি নষ্টি করতে, তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। এই নাও এই ফাইলটা, ভালোভাবে দেখে এরপর আমাকে দাও। নাবিলা ফাইলটা নিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে দুপুর 2টা বেজে গেল। সবাই খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে গেল। নাবিলা খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, এখন তো খাবার সময় হয়ে গেছে, আমি না হয় ক্যান্টিনে গিয়েই খাবার খেয়ে নিই। ঠিক আছে, যাও তাহলে। তুমি আর তোমাকে যেটা বলেছি সেটা করবে। যদি একবার দেখেছি ওই সাগরের সাথে, তাহলে সাথে সাথে চাকরি থেকে বের করে দেব। ঠিক আছে ম্যাডাম, এখন যাই তাহলে। এই বলে নাবিলা চলে গেল ক্যান্টিনে। এদিকে সাগর ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। নাবিলা তার খাবার বক্সটা নিয়ে চলে আসলো সাগরের সামনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, আচ্ছা দোস্ত, এটা অফিসের ম্যাডাম নাকি রাক্ষসী বলতো আমাকে? আমি আরও 2 থেকে 3টা অফিসে জব করেছি, কিন্তু এই খাদিজা ম্যাডামের মতো একটা ম্যাডামও দেখি নাই। হ্যাঁ, এই ম্যাডাম অফিসে জয়েন করার পর থেকে আমাদের কর্মীদের সকলের জীবন তেনা তেনা হয়ে গেছে। কাজের ফাঁকে যে একটু কথা বলবো সেটাও বলতে পারি না। এখন তাড়াতাড়ি খেয়ে তুই ম্যাডামের কেবিনে যা, যদি একবার আমার সাথে তোকে দেখে তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। এই বলে সাগর আর নাবিলা খাওয়া দাওয়া করে চলে গেল যার যার কাজে। সন্ধ্যায় অফিস ছুটি দিতেই নাবিলা চলে গেল বাহিরে। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো। সাগরকে দেখে নাবিলা বলতে লাগলো,
সাগর চল, আজকে না হয় একটু আড্ডা দিই একটা কফি শপে গিয়ে। ঠিক আছে চল, তবে 10টা পর্যন্ত আড্ডা দিব। এর বেশি আড্ডা দিতে পারবো না, কারণ আবার সকালে অফিসে আসতে হবে। এই বলে সাগর আর নাবিলা পাশাপাশি হাঁটতে লাগলো। এদিকে খাদিজা ম্যাডাম অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় দুজনকে একসাথে দেখে গাড়িটা থামিয়ে দিয়ে বলতে লাগলো, এই বেয়াদব মেয়ে, তোমাকে না বলেছি এই খারাপ ছেলের সাথে মেলামেশা করবে না? এখন তো দেখি পাশাপাশি হাঁটতেছো, কালকে দেখবো ওই ছেলের কোলে বসে থাকবে তুমি। ম্যাডাম একটা কথা বলি, কিছু মনে করবে না। এখন আমরা অফিসের বাইরে, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। যতক্ষণ অফিসে থাকবো ততক্ষণ আপনার কথা শুনবো, আর বাইরে আপনার কোনো কথাই শুনবো না। নাবিলার এমন কথা শুনে খাদিজা থতমত খেয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজা কিছু না বলে সোজা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে, খাবার খাচ্ছে। খাদিজা এবং তার আব্বু আম্মু এমন সময় খাদিজার আব্বু বলতে লাগলো, খাদিজা, নাবিলা কেমন কাজ করে? তোর কাজে হেল্প করে তো নাকি? আমার কাছে হেল্প করবে কখন? সে তো সাগরের সাথে সব সময় পড়ে থাকে। অফিসে আসতে না আসতে ফাইলের জন্য পাঠিয়েছিলাম তাকে, কিন্তু আমি গিয়ে দেখি সে ফাইল না নিয়ে সাগরকে জড়িয়ে ধরে বসে আছে। পরে কিছু বলতে যাব, ঠিক তখনই তুমি ফোন দিয়েছো, তাই আর কিছু বলিনি। থাক মা, রাগ করিস না। তারা অফিসের কর্মচারী, সবার সাথে কথা না বলে কোনো কাজ করা যায় না, এটা তুই ভালো করেই জানিস। হয়েছে, আর আমাকে কিছু বোঝাতে হবে না। আর কোনোদিন যদি আমি দেখি সাগর আর নাবিলা এরকম অবস্থায়, তাহলে আব্বু আমি দুজনকেই চাকরি থেকে বের করে দেব। তোমাদের কোনো কথা শুনবো না আমি। এই বলে খাদিজা খাবার খেয়ে চলে গেল তার রুমে। বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় খাদিজার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী জেরিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জেরিন বলতে লাগলো, কি রে খাদিজা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেরিন, তুই কেমন আছিস? আর হঠাৎ এত রাতে ফোন দিলি যে, কোনো দরকার নাকি? তুই তো আবার কোনো দরকার ছাড়া আমাকে ফোন দিস না। না, তেমন দরকার না, এমনিতেই ফোন দিলাম। আমাকে একটা হেল্প করতে পারবি? কেমন হেল্প বল, আমি চেষ্টা করব করার জন্য। আমার একটা চাকরি প্রয়োজন, তুই তোর অফিসে আমাকে একটা চাকরি দিতে পারবি? প্লিজ বান্ধবী, না করিস না, আমি অনেক বড় বিপদে আছি রে। এইভাবে বলছিস কেন? তুই কালকে আমাদের অফিসে আয়, এরপর তোর যে কাজটা ভালো লাগবে আমি তোকে ওই কাজটাই করতে দেব। ধন্যবাদ খাদিজা, তোকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা রাখলাম এখন, কালকে কথা হবে অফিসে। এই বলে জেরিন ফোনটা কেটে দিল। পরের দিন সকাল 9টা, সাগর অফিসে বসে সকল ফাইল দেখতেছিল। এমন সময় খাদিজা অফিসে প্রবেশ করলো। খাদিজার সাথে তার বান্ধবী জেরিন এবং নাবিলাও আছে। খাদিজা তার বান্ধবীকে পুরো অফিস ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কার কি কাজ এসব বলতেছে। এমন সময় সাগরের কেবিনের সামনে এসে খাদিজা দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, শোন জেরিন, আমাদের এই অফিসে সবচাইতে খারাপ ছেলে হচ্ছে এই সাগর। আমি তাকে একটুও দেখতে পারি না, সো তুই ওর সাথে কথা বলবি না, বুঝেছিস? খাদিজার মুখে এমন কথা শুনে নাবিলা বেশ রেগে গেল আর বলতে লাগলো, ম্যাডাম, আপনি কারোর ব্যবহারে না জেনে শুনে খারাপ মন্তব্য করবেন না, এই বলে দিলাম। আপনি সাগরের ব্যাপারে কতটা জানেন? নাবিলা, তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলতেছো কেন? আর আমি সাগরের ব্যাপারে খারাপ মন্তব্য করব নাকি ভালো মন্তব্য করব, এটা তোমাকে দেখতে হবে কেন? তুমি তোমার কাজ করো, যাও কেবিনে গিয়ে ফাইলগুলো গুছিয়ে রাখো, আমি আসতেছি। নাবিলা একবার সাগরের দিকে তাকিয়ে চলে গেল। দুপুরে ক্যান্টিনে বসে আছে সাগর আর নাবিলা, দুজন খাবার খাচ্ছে। এমন সময় সাগর বলে উঠল, নাবিলা, তুই কেন ওই পাগল মেয়েটার সাথে কথা বলতে যাস? তুই জানিস ওই মেয়েটার তার ছিঁড়া, তাহলে তুই কেন কথা বলতে যাস বলতো? বলবো বল, সে আমার সামনে তোকে খারাপ বলতেছে, আমি কিভাবে চুপ করে থাকি? সে আমার বস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চাইলে এই অফিস থেকে এক্ষুনি রিজাইন দিয়ে অন্য অফিসে কাজ করতে পারি। হ্যাঁ আমি জানি অন্য অফিসে কাজ করতে পারবি, এটা তুই একা না, আমিও পারবো। থাক, তুই আর ম্যাডামকে কিছু বলিস না। ম্যাডাম যা খুশি তাই করুক। উনার যদি মনে হয় আমাদের খারাপ কথা বলে উনার ভালো লাগতেছে, তাহলে উনি বলতে থাকুক। এইসব কথা বলতেছে সাগর আর নাবিলা। এমন সময় সাগরের পাশে এসে দাঁড়ালো জেরিন। সাগরকে দেখে হাত বাড়িয়ে বলতে লাগলো, হ্যালো সাগর, আমি জেরিন, আজকে এই অফিসে জয়েন করেছি।
সরি, আমি আপনার সাথে হাত মেলাতে পারবো না, কারণ আমি খারাপ, এটা ম্যাডাম আপনাকে বলে দিয়েছে। আর আপনি আমার সাথে কথা না বললে খুশি হব। দেখুন মিস্টার সাগর, আমি আপনাকে একটা কথা বলতে চাই। খাদিজা যা খুশি তাই বলুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি যতক্ষণ নিজের চোখে খারাপ কিছু না দেখছি ততক্ষণ আমি মনে করব আপনি খুব ভালো। আর যেদিন আমি নিজের চোখে আপনার খারাপ কিছু আচরণ দেখব ওই দিন থেকে আমি আপনার কাছ থেকে দূরে সরে যাব। আমরা যেহেতু একই অফিসে চাকরি করি, সো কথা বলতেই হবে। কথা না বললে কাজে মন বসবে না। তিনজন বসে কথা বলতেছে, এমন সময় হুট করে কোথা থেকে যেন খাদিজা এসে জেরিনের সামনে দাঁড়ায়। খাদিজাকে দেখে জেরিন কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার খাদিজা, তুই এখানে কি করিস? তুই না খাবার খাচ্ছিলি? হ্যাঁ, আমি খাবার খাচ্ছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম অন্য কিছু। আমার মাথার তার ছেঁড়া, তাই না? ভালো। জেরিন, আমি তোকে বলেছিলাম না এই ছেলের সাথে মেলামেশা করবি না? তোরা দুইজন এই ছেলের মধ্যে কি পেয়েছিস বলতো? যখন খুশি তখন এই ছেলের কাছে চলে আসিস। দেখ খাদিজা, সাগর খুবই ভালো একটা ছেলে। আর আমি যেদিন নিজের চোখে খারাপ কিছু দেখব ওই দিন বলবো যে সাগর খারাপ। এর আগে আমি কখনোই সাগরকে খারাপ বলবো না। যা, কেবিনে যা, কাজ আছে অনেক। নাবিলা, তুই তাড়াতাড়ি খাবার খেয়ে আমার কেবিনে আসো, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার কেবিনে যান, আমি আসতেছি খাবার খেয়ে। খাদিজা আর জেরিন চলে গেল কেবিনে। এদিকে নাবিলা খাবার খেয়ে সাগরের সাথে চলে আসলো। খাদিজা বসে কাজ করতেছে, এমন সময় খাদিজার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠল, আসসালামু আলাইকুম, আপনি কি খাদিজা গ্রুপ অফ কোম্পানির সিও বলতেছেন? জি, আমি খাদিজা গ্রুপ অফ কোম্পানির মালিক বলতেছি। আপনি কে আর কিসের জন্য ফোন দিয়েছেন? আমি হচ্ছি রাহুল গ্রুপ অফ কোম্পানির মালিক। গতকালকে আমার কাছে একটা ইমেল এসেছে। সাগর.com এই মেইল থেকে একটা প্রজেক্ট পাঠানো হয়েছিল। প্রজেক্টটা আমি খুব ভালো করে দেখেছি, আমার কাছে প্রজেক্টটা অনেক ভালো লেগেছে। আমি কি মিস্টার সাগরের সাথে কথা বলতে পারি? জি, কথা বলতে পারেন, তবে আপনি সরাসরি এসে কথা বললে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, আমি বিকাল 4:45 আপনার অফিসে থাকব। আপনি মিস্টার সাগরকে বলবেন অফিসে থাকার জন্য। ঠিক আছে, আমি বলে দিব। এখন রাখলাম। খাদিজা ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। খাদিজার এমন চুপ করে থাকা দেখে জেরিন বলতে লাগলো, কি রে খাদিজা, কি হয়েছে? হঠাৎ ফোন দিলি কেন? আর তুই এভাবেই চুপ করে গেলি কেন? কিছু তো বল, কি হয়েছে? না, কিছু হয় নাই। তুমি এক কাজ করো, সাগরকে একটু আমার কেবিনে ডেকে নিয়ে আয়, ওর সাথে কথা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি এখন। জেরিন চলে গেল। এদিকে খাদিজা বসে বসে ভাবতে লাগলো, সাগরকে কত খারাপ ভেবেছিলাম, আর সাগর আমাদের অফিসের জন্য কত কিছু করতেছে। না না, আমি আর সাগরের সাথে খারাপ ব্যবহার করব না। আজ থেকে সবার সাথে ভালো ব্যবহার করব এবং নতুন নিয়ম করব। এইসব ভাবতেছে খাদিজা। এমন সময় সাগর কেবিনে প্রবেশ করলো। সাগরকে দেখে খাদিজা শান্ত গলায় বলতে লাগলো, চেয়ারে বসেন, আপনার সাথে কিছু কথা আছে। জেরিন, তুই একটু কষ্ট করে আমাদের জন্য সবার জন্য কফি বানিয়ে আনতে পারবি? জেরিন চলে গেল। এদিকে খাদিজা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে রাতে আপনি নাকি একটা ইমেল পাঠিয়েছেন রাহুল গ্রুপ অফ কোম্পানির মালিকের কাছে। উনি ইমেলটা দেখেছে আর তাদের কাজটা পছন্দ হয়েছে। আজকে বিকেল 4:45 উনি আসতেছে আপনার সাথে কথা বলার জন্য। আপনি একটু ভালোভাবে কথা বলবেন যাতে আমরা আমাদের অফিসের বেশ কিছু কাজ ওনার সাথে করতে পারি, কারণ ওনার অফিস বাংলাদেশের টপ 2 নাম্বারে আছে। ওনার সাথে কাজ করলে আমাদের অফিস আরও পরিচিতি পাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এখন তাহলে আমি আমার কেবিনে যাই, কয়েকটা ফাইল রয়েছে ওইগুলো কমপ্লিট করে গিয়ে। যদি কিছু মনে না করেন তাহলে আপনার ওখান থেকে কয়েকটা ফাইল আমাকে দিতে পারেন, আমিও না হয় আপনার কাজটা এগিয়ে দিতে পারবো। না ম্যাডাম, দরকার নেই, আমি একাই কাজটা কমপ্লিট করতে পারবো। আজকে রাতের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে এখন আপনি যেতে পারেন। আর হ্যাঁ, এখন থেকে আপনি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারবেন। শুধু আপনি না, এই অফিসের সকলে কথা বলতে পারবে। তবে একটাই কথা, কাজের সময় কাজ করতে হবে। যতটুকু সময় ফ্রি থাকবে ততটুকু সময় সবার সাথে কথা বলবে।
খাদিজার মুখে এমন কথা শুনে সাগর মুচকি হাসলো। কেবিন থেকে বের হতে হতে মনে মনে বলতে লাগলো, হঠাৎ ম্যাডামের কি এমন হলো, এমন ভালো আচরণ করতেছে, যাক ভালোই হলো। আস্তে আস্তে পরিবর্তন আসতেছে, এটা দেখে খুব ভালো লাগলো। সাগর এসব ভাবতে ভাবতে চলে গেল কেবিনে। বসে বসে কাজ করতেছে এমন সময় নাবিলা এসে সাগরের পাশে বসলো আর বলতে লাগলো, সাগর, তোর একটা ফাইল আমাকে দে, আমি দেখিয়ে দিতেছি। তোর দেখতে হবে না, তুই ম্যাডামের কাছে যা। এখানে দেখলে পরে আরও সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, ম্যাডাম নিজে পাঠিয়েছে আমাকে তোকে সাহায্য করার জন্য। ও আচ্ছা, এই কথা। এই নে, এই ফাইলটা দেখ। আর একটা কথা, হঠাৎ ম্যাডামের কি হলো, এত পরিবর্তন হলো কিভাবে? আমি নিজেও বুঝতেছি না হঠাৎ ম্যাডামের এত পরিবর্তন, তবে বেশ ভালো হয়েছে ম্যাডামের পরিবর্তন। দুইজন কথা বলতেছে আর কাজ করতেছে। এদিকে খাদিজার আব্বু তার রুম থেকে বসে বসে সিসিটিভি ক্যামেরায় এসব দেখতেছে। হঠাৎ তার মেয়ের এমন আচরণ দেখে উনিও বেশ অবাক হলো, কিন্তু কিছুই বলল না। বিকেল 4:45। এমন সময় রাহুল গ্রুপ অফ কোম্পানির মালিক রাহুল চৌধুরী আসলো। খাদিজার সামনে বসে আছে রাহুল চৌধুরী। খাদিজা বলতে লাগলো, তা মিস্টার রাহুল, কি খাবেন বলেন, চা নাকি কফি? আমি কিছুই খাবো না এখন। আপনি একটু মিস্টার সাগরকে ডাক দেন, ওনার সাথে কথা বলে আবার আমাকে অন্য একটা অফিসে যেতে হবে, ওইখানে আরেকটা প্রজেক্টের কাজ নিব ভাবছি। খাদিজা জেরিনকে ইশারা করতেই জেরিন চলে গেল সাগরের কেবিনে। সাগরকে নিয়ে চলে আসলো খাদিজার কেবিনে। সাগর রাহুল চৌধুরী পাশের চেয়ারে বসে বলতে লাগলো। সাগর চলে আসলো তার কেবিনে, একটা নীল ফাইল নিয়ে চলে আসলো আবার খাদিজার কেবিনে। সাগর বসে বসে রাহুল চৌধুরী কি প্রজেক্টটা বোঝাচ্ছে, কিভাবে কি করতে হবে সব কিছু বোঝার পর রাহুল বলতে লাগলো, মিস্টার সাগর, আমি আপনার প্রজেক্ট দেখে খুবই অবাক হলাম। এত ছোট প্রজেক্ট, এত পরিমাণ ভালো, তাহলে বড় প্রজেক্টের চাইতে আরও বেশি ভালো হবে। আমি 10 কোটি টাকার একটা প্রজেক্ট নিতে চাচ্ছি। যে প্রজেক্টটা সবচাইতে বেশি ভালো হবে আমি ওই প্রজেক্টটা নিব, এবং সেই প্রজেক্টটা আপনি সিলেক্ট করে দেবেন। জি স্যার, আমি আপনাকে ভালো একটা প্রজেক্ট দেখাচ্ছি। আমি মনে করি আমাদের প্রজেক্ট একবার আপনার কাছে ভালো চললে আপনি আবারও আমাদের কাছ থেকে এরকম প্রজেক্ট নেবেন। ইনশাল্লাহ, যদি ভালো চলে তাহলে আবারও আসব। এখন আমাকে বড় একটা প্রজেক্ট বুঝিয়ে দাও, আমি বুঝে শুনে এরপর ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি। ওর তুমি খুব ব্রিলিয়ান্ট, আমি ভাবতে পারি নাই তুমি এত সুন্দরভাবে প্রজেক্ট বোঝাতে পারো। আগে যদি জানতাম তুমি এই অফিসে চাকরি করো, তাহলে এই অফিসের সকল কাজ আমি নিজেই নিয়ে নিতাম। এই নাও, এইখানে 10 কোটি টাকা আছে। আর সাগর, এই 1 লক্ষ টাকা আমি তোমাকে দিলাম সামান্য এর প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, আমি এটা নিতে পারবো না, সরি, মাফ করবেন স্যার। কেন সাগর, তুমি এটা নিতে পারবে না কেন? এটা তো আমি তোমাকে খুশি মনে দিয়েছি, তাহলে নিতে পারবে না কেন? আর আপনি খুশি মনে দেন আর রাগের মাথায় দেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি যদি আপনাকে বাইরে থেকে এই প্রজেক্টটা বুঝিয়ে দিতাম তাহলে আমি এই টাকাটা আপনার কাছ থেকে নিতে পারতাম, কিন্তু এখন আমি অফিসে কর্মরত আছি, তাই আমি নিতে পারবো না। মিস খাদিজা, আমি আপনার কর্মচারীর কথা শুনে এবং আচরণে বেশ মুগ্ধ হয়েছি। এই 1 লক্ষ টাকা আপনার কাছে রেখে দেন, মাস শেষে না হয় সাগরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন আশা করি। ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, এই টাকাটা আমি নিব না, এটা সাগরকে দিয়ে দেব। রাহুল আর কিছুক্ষণ সাগর এবং খাদিজার সাথে কথা বলে চলে গেল। এদিকে সাগর খাদিজা রুমে আর বসে না থেকে যেই চলে আসতে যাবে, এমন সময় পেছন থেকে খাদিজা বলতে লাগলো, সাগর, তোমার সাথে কি 1 কাপ কফি খাওয়া যাবে, যদি কিছু মনে না করো? ম্যাডাম, এখন তো অনেক কাজ, এখন কফি খেতে পারবো না, অন্য কোনো সময় খাবো। অন্য কোনো সময় বলতে কি বোঝাতে চাইছো? অন্য কোনো সময় বলতে আমি বোঝাতে চাইছি যে যেদিন কাজ খুবই কম থাকবে ওই দিন আপনার সাথে বসে কফি খাবো। আর এখন তো প্রজেক্ট পেয়ে গেছেন, সবাইকে একসাথে বলেন মিটিং রুমে যাওয়ার জন্য। ওইখানে আমি না হয় সবাইকে বুঝিয়ে দিব কিভাবে প্রজেক্টের কাজটা শুরু হবে এবং কত দিনে কাজটা শেষ হবে। ঠিক আছে, তুমি তোমার কেবিনে যাও, সন্ধ্যা 7টায় মিটিং হবে এবং মিটিং শেষ হতেই অফিস ছুটি হয়ে যাবে। সাগর চলে গেল তার কেবিনে, বসে বসে কাজ করতেছে। সন্ধ্যা 7টা, সবাই মিটিং রুমে অপেক্ষা করতেছে সাগরের জন্য। এদিকে সাগর ফাইলটা নিয়ে চলে গেল মিটিং রুমে। সাগর এক এক করে সবাইকে বুঝিয়ে দিতেছে পুরো কাজটা কিভাবে কমপ্লিট করবে এবং কতদিনে কমপ্লিট করবে।
বোঝানো শেষ হতেই রনি সাগরকে একটা প্রশ্ন করলো। স্যার, আমরা যদি এভাবে কাজটা এগিয়ে যাই তাহলে তো অনেক দিন সময় লাগবে। আমরা যদি শর্টকাটে কাজটা শেষ করে দেই তাহলে তো আমাদের জন্যই ভালো হয়, আর আমরা নতুন আর একটা প্রজেক্ট শুরু করতে পারবো। মিস্টার রনি, আপনি হয়তো বলতেছেন যে এই কাজটা শর্টকাটে করে ফেলতে। আপনি জানেন এই কাজের জন্য আমাদের কত কোটি টাকা দেওয়া হয়েছে, আর এটা কার কাজ? না স্যার, আমি জানি না এটা কার কাজ আর কত কোটি টাকা দেওয়া হয়েছে এটার জন্য। এই কাজের জন্য 10 কোটি টাকা দেওয়া হয়েছে, আর এই কাজটা নিয়েছে রাহুল গ্রুপ অফ কোম্পানির মালিক রাহুল চৌধুরী। উনি নিজে এসে আমার সাথে কথা বলেছে। এত বড় কোম্পানির মালিক, সে নিজে এসে কথা বলেছে, তো আপনি বুঝে নেন ওনার কাজটা কিভাবে করতে হবে। দরকার পড়লে 10 দিন বেশি সময় দিব, তবুও ওনার কাজটা ভালোভাবে বুঝিয়ে দিব, যাতে পরবর্তীতে আরও বড় বড় প্রজেক্ট আমাদের হাতে আসে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেইভাবেই কাজ কমপ্লিট করব। মিটিং শেষ করতেই সবাই চলে গেল যার যার বাসায়। এদিকে সাগর চলে আসলো তার কেবিনে ফাইলগুলো গুছিয়ে রেখে যেই অফিস থেকে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে খাদিজা বলে উঠল। সাগর, এখন কি তোমার একটু সময় হবে আমার সাথে কফি খাওয়ার জন্য? সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:45 বাজে। এটা দেখে সাগর বলতে লাগলো, ঠিক আছে, চলেন ম্যাডাম। আপনি যেহেতু এত করে বলতেছেন আমার সাথে কফি খাবেন, তাহলে আপনার সাথে না হয় কিছুটা সময় কাটাই। তাই বলে সাগর চলে আসলো নিচে। খাদিজাকে নিয়ে চলে আসলো বেশ সুন্দর একটা কফি শপে। দুজনে বসে আছে, এমন সময় ওয়েটার এসে দুজনের জন্য কফি দিয়ে গেল। কফি খাওয়া শেষ হতেই সাগর বলতে লাগলো, ম্যাডাম, এখন তাহলে আমি বাসায় চলে যাই। কালকে আবার অফিসে আসতে হবে, একটু তো ঘুমাতে হবে, তাই না? হ্যাঁ, তা তো ঘুমাতে হবে। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে যাই। সাগর আর কিছু বলল না, খাদিজার সাথে চলে আসতো তাদের বাসায়। সাগরকে নামিয়ে দিয়ে খাদিজা চলে গেল তার বাসায়। সাগর কলিং বেল দিতেই তার ছোট বোন সুমাইয়া এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি ভাইয়া, মেয়েটা কে ছিল তোমাকে বাসায় নামিয়ে দিয়ে গেছে? ওইটা আমার অফিসের বস ছিল। আজকে অনেক রাত হয়ে গেছে তো, তাই আর কি আমাকে নামিয়ে দিয়ে উনি ওনার বাসায় চলে গেছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো। সাগর চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলো। নিচে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সুমাইয়া বলতে লাগলো, ভাইয়া বাসায় একটা ভাবি নিয়ে আসো, একা একা ভালো লাগে না থাকতে। একা একা ভালো লাগে না তো কি হয়েছে? পাশেই তো তোর বান্ধবীর বাসা, তার বাসায় গিয়ে গল্প করবি, তাহলেই তো হয়। সেটা তোর বয়ফ্রেন্ডের সাথে সারাদিন কথা বলতে বলতে পার করে দেয়, আমার সাথে কথা বলতে কোনো সময় আসছে? ও আচ্ছা, এত পিচ্ছি মেয়ের আবার বয়ফ্রেন্ডও আছে? যাক, শুনে ভালো লাগলো। আমি এত বড় হলাম, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর তোর মুখে শুনতেছি ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে। সাগর সুমাইয়ার সাথে কথা বলতে লাগলো। রাত প্রায় 12টা। সাগর চলে গেল তার রুমে, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই সাগরের। ঘুম ভাঙতেই সাগর দেখতে পেল নাবিলা বসে আছে তার রুমে। নাবিলাকে দেখে সাগর কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কিরে, তুই আমার বাসায় কি করিস? আর আমার বাসায় আসবি, একটা ফোন দিবি না তুই? আরে আমি আবার কখন আসলাম? আমাকে তো নিয়ে এসেছে খাদিজা ম্যাডাম, আমি ইচ্ছে করে আসিনি। মানে কি বলতেছিস তুই? খাদিজা ম্যাডাম আমাদের বাসায় আসতে যাবে কেন? আমি নিজেও জানি না উনি কেন তোদের বাসায় এসেছে হঠাৎ করে, তবে উনি যখন এসেছে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, তাই না? আচ্ছা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, উনি বসে আছে। সাগর তাড়াতাড়ি করে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখতে পেল খাদিজা তার ছোট বোন সুমাইয়ার সাথে বসে বসে গল্প করতেছে। সাগরকে দেখে খাদিজা বলতে লাগলো, মিস্টার সাগর উঠে গেছেন? যাক, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। অফিসের জন্য রেডি হয়ে আসেন। তা না হয় আসলাম, কিন্তু আপনি হঠাৎ করে আমাদের বাসায় আসবেন, তাও আবার কিছু না বলে, ব্যাপারটা বুঝলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন অফিসের জন্য, সবাই অপেক্ষা করতেছে অফিসে। সাগরকে দেখে খাদিজা বলতে লাগলো। সাগর চলে গেল তার রুমে, অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা নাস্তা করে তিনজন মিলে চলে গেল অফিসে। সবাই বসে বসে কাজ করতেছে, এমন সময় খাদিজা বলতে লাগলো, হ্যাপি বার্থডে মিস্টার সাগর চৌধুরী। খাদিজার মুখে হ্যাপি বার্থডে শুনে সাগর কিছুটা অবাক হলো, কারণ সে নিজেই জানে না আজকে যে তার জন্মদিন। বেশ কিছুক্ষণ পর সবাই সাগরকে এসে উইশ করতে লাগলো।
উইশ করা শেষ হতেই সাগর বলতে লাগলো, আচ্ছা ম্যাডাম, আপনি জানলেন কি করে আজকে আমার জন্মদিন? এই তো তোমার এনআইডি কার্ডের ফটো কপি পেয়েছিলাম, পরে দেখলাম আজকে তোমার জন্মদিন, তাই তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার বাসায় গিয়েছিলাম। এই নাও চাবি, আমার তরফ থেকে তোমাকে একটা বাইক গিফট করলাম। এটা দরকার ছিল না ম্যাডাম, আপনি শুধু শুধু টাকা নষ্ট করেছেন আমার জন্য। এটা তো সামান্য, আজকে তোমার আর কাজ করতে হবে না, আজকে তোমার ছুটি, যাও তুমি যেখানে ইচ্ছা সেখান থেকে ঘুরে আসো। সাগর খাদিজাকে ধন্যবাদ দিয়ে চলে গেল নিচে। বাইকটা নিয়ে চালাতে লাগলো সাগর। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করতেছে এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তোর অফিস কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আব্বু, আগের থেকে বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে 20,000। ও আচ্ছা, তাহলে তো আরও ভালোই হয়েছে তোর জন্য। তোর আজকে জন্মদিন, তোকে তো কিছু দিতে পারলাম না। এই নে, আমার তরফ থেকে সামান্য একটা ঘড়ি গিফট করলাম। ধন্যবাদ আব্বু, আর আমার কাছে এটা সামান্য গিফট না, এটা অনেক বড় গিফট আমি মনে করি। সাগর, তোর সাথে আমার কিছু কথা আছে, কিছু সময় হবে রে? নাবিলা, কি করছিস এসব? প্লিজ আমাকে ছাড়, ম্যাডাম দেখলে পরে অনেক খারাপ কিছু বলবে। তুই চেয়ারে বসে কথা বল। ঠিক আছে, চেয়ারে বসেই কথা বলতেছি। তোকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়ে উঠছে না। কি বলবি ভাবছিলি, এখন বল তো। আসলে সাগর, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। প্লিজ তুই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করিস। নাবিলা, তুই পাগল হয়ে গেছিস মনে হয়। তুই ভালো করে জানিস আমি এসব পছন্দ করি না, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে অন্য কোনো চোখে কখনো দেখি নাই, আর আশা করি দেখবো না। কেন, আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে অন্য কোনো চোখে দেখতে পারবি না? নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? আমি অন্য কাউকে পছন্দ করি না, আর তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করি। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি সব সময়। ঠিক আছে, তুই যেহেতু চাইতেছিস না, তাহলে আমিও আর তোকে জোর করবো না কখনো। আচ্ছা, তুই তাহলে কাজ কর, আমি গেলাম। নাবিলা চলে গেল সাগরের কেবিন থেকে। এদিকে খাদিজা সবকিছু সিসিটিভি ফুটেজে দেখেছে। নাবিলা চলে যেতেই খাদিজা চলে আসলো সাগরের কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তোমাকে দেখে এত উদাস উদাস মনে হচ্ছে কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? না ম্যাডাম, কেউ কিছু বলে নাই। আর কে কি বলবে বলেন তো? না মানে নাবিলা দেখলাম তোমাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে, কি যেন বললো এখানে বসে থেকে। কি আর বলবে, সে আমার বেস্ট ফ্রেন্ড, এ আর কি বাড়ির কথা জিজ্ঞাসা করছিল। ও আচ্ছা, এই কথা। আচ্ছা তুমি কাজ করো, আমি গেলাম, এখন পরে কথা হবে। খাদিজা চলে গেল। এদিকে পাশের কেবিন থেকে রনি বলতে লাগলো, হ্যাঁ জানি আমি, তবে অনেক সময় এটা হয়ে যায়। দেখে নিয়েন একদিন খাদিজা ম্যাডাম আপনার বউ হবে, দোয়া রইল। রনের কথা শুনে সাগর মুচকি হাসলো, কিন্তু আর কিছুই বলল না। সন্ধ্যায় অফিস শেষ করে সাগর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় খাদিজা এসে বলতে লাগলো, সাগর একটা হেল্প করতে পারবে? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু বাসায় পৌঁছে দিবে তোমার বাইকে করে? ঠিক আছে ম্যাডাম, পিছনে বসেন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসতেছি। খাদিজার আব্বু চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর খাদিজা চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, কিরে খাদিজা, আজকে গাড়ি কোথায়? গাড়ি দিয়ে আসলি না যে, সাগরের বাইকে করে আসলি? আব্বু, গাড়িটা কি যেন সমস্যা হয়েছে, তাই আর কি গাড়ি দিয়ে আসতে পারিনি। সাগরকে বলেছি, সাগর আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ দেখলাম তো। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে যাইতেছি। আব্বু, আমাদের অফিসের ম্যানেজারের বয়স তো অনেক হয়ে গেছে, ওনাকে না হয় বাদ দিয়ে সাগরকে ম্যানেজার বানিয়ে দাও। হ্যাঁ ঠিক বলছিস, আমিও এটাই ভাবছিলাম। আচ্ছা আমি ম্যানেজারের সাথে কথা বলে দেখি, উনি তো অনেক বছর ধরে আছে এই অফিসে, উনি সকল কিছু জানে। তাই আর কি ওনাকে চাইছিলাম না অফিস থেকে বের করে দিতে। তোমার ইচ্ছা আব্বু, তুমি চাইলে রাখতে পারো, তুমি চাইলে বের করে দিতে পারো, আমি শুধু আমার কথা বললাম। খাদিজা আরও কিছুক্ষণ নিচে বসে থেকে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করতেই খাদিজা দেখতে পেল সাগরকে। হঠাৎ এটা দেখে খাদিজা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এমন হচ্ছে কেন আমার সাথে? বারবার কেন সাগরের মুখ ভেসে উঠতেছে আমার সামনে? এসব ভাবতেছে খাদিজা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই খাদিজার। সকাল 8টা। খাদিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল। অফিসে গিয়ে দেখে সবাই মন দিয়ে কাজ করতেছে।
এমন সময় জেরিন খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, ভাবছি প্রপোজ করব, কিন্তু সাহস করে উঠতে পারছি না। সে কি বলবে এসব বারবার মাথায় ঘুরছে। আরে শরম লজ্জা বাদ দিয়ে প্রপোজ করে দে, তাইলেই তো হয়। আর তুই কাকে পছন্দ করিস, আমাদের অফিসের কাউকে নাকি বাহিরের কাউকে? আমাদের অফিসের একজন। সেই একজনটা আবার কে, সেটা তো বলবি নাকি? এটা হচ্ছে সাগর। ভাবছি তাকে প্রপোজ করব, কিন্তু সে কি রাজি হবে নাকি রাজি হবে না। জেরিনের মুখে সাগরের নামটা শুনে খাদিজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। খাদিজা যেই কিছু বলতে যাবে এমন সময় কেবিনে প্রবেশ করলো সাগর। প্রবেশ করতে করতেই বলতে লাগলো, ম্যাডাম, এখানে আপনার একটা সাইন লাগবে। আপনি সাইন করে দিলেই ডিলটা ফাইনাল হয়ে যাবে। দাও ফাইলটা, আমি সাইন করে দিতেছি। সাগর ফাইলটা দিতেই খাদিজা সাইন করে দিল। সাগর যেই চলে যেতে যাবে এমন সময় জেরিন হাঁটু গেড়ে বসে সাগরকে বলতে লাগলো, সাগর, তোমাকে প্রথম দিন দেখেই আমি ভালোবেসে ফেলেছি। জানি না এটাকে ভালোবাসা বলে কি না। আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ সাগর। সরি জেরিন আপু, আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারলাম না, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। এদিকে জেরিন মাটি থেকে উঠে চেয়ারে বসে পড়ল। এক নিমিষেই জেরিনের মন ভেঙে চুরমার হয়ে গেল। খাদিজা জেরিনের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, দেখেছিস, কারো ব্যাপারে কিছু না জেনে এইভাবে যদি হুট করে প্রপোজ করে বসিস তাহলে মন তো ভাঙবেই। এখন এক কাজ কর, এইসব আজাইরা চিন্তা বাদ দিয়ে অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেল, এটা তোর জন্য খুব ভালো হবে। হ্যাঁ, ঠিক বলছিস খাদিজা, এটাই করতে হবে। দেখি আব্বু আম্মুকে বলবো আমার জন্য পাত্র দেখতে। হ্যাঁ, দেখতে বল। খাদিজা সাগরের দিকে একবার তাকিয়ে জেরিনকে এই কথা বলল। কথা বলা শেষ হতেই খাদিজা চলে আসলো সাগরের কেবিনে। সাগরের পাশে বসতে বসতে বলতে লাগলো, সাগর, তুমি কাকে পছন্দ করো, একটু নামটা বলবে তাহলে খুব ভালো হতো। নাম জানার জন্য এত আগ্রহ নিয়ে বসে আছেন? সাগর একবার খাদিজার দিকে তাকিয়ে সামনে রাখা একটা আয়না খাদিজার দিকে ঘুরিয়ে বলতে লাগলো, আয়নার মাঝখানে দেখেন কারো একজনের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আমি তাকে পছন্দ করি, কিন্তু উনি আমার থেকে অনেক বড়, মানে ধন সম্পদ দিয়ে অনেক কিছু আছে, আর আমি সামান্য একজন শ্রমিক। খাদিজা আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল নিজেকে। এটা দেখে খাদিজা কিছুটা খুশি হলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, এটা আমি কখনোই পারবো না, কারণ আমি মধ্যবিত্ত। আমি আপনার অফিসে কাজ করে এরপর আমাদের পুরো পরিবারের সংসার চালাই। এখন আপনি বলতেছেন যে আপনার আব্বুর সামনে গিয়ে আপনাকে বিয়ে করবো এই কথাটা বলার জন্য, তাই না? এটা আমি পারবো না। আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আপনি আপনার আব্বুকে বলতে পারেন, আর পছন্দ না করলে কোনো সমস্যা নেই, আমি আমার পছন্দ বলে দিয়েছি। এই বলে সাগর আবারও কাজে মন দিল। এদিকে খাদিজা চলে গেল তার কেবিনে। খাদিজা কেবিনে প্রবেশ করতেই নাবিলা বলতে লাগলো, ম্যাডাম, আপনি খুব ভাগ্যবতী, কারণ সাগরের মতো একটা ছেলের ভালোবাসা পেয়েছেন। আমি সাগরকে প্রপোজ করেছিলাম, সাগর রাজি হয়নি। আমি জানতাম না সাগর যে আপনাকে পছন্দ করে। দোয়া করি আপনাদের সংসার অনেক সুখের হোক। এই বলে নাবিলা কেবিন থেকে বেরিয়ে গেল। দুপুরে ক্যান্টিনে সবাই বসে খাবার খাচ্ছিল। এমন সময় রনি এসে সাগরের পাশে বসতে বসতে বলতে লাগলো, সাগর, আমরা একটা কাজ করতে পারি। যেহেতু তুই আমার ছোট, তাই তোকে তুই তুই করে বলছি, কিছু মনে করিস না। আরে না রনি ভাই, আমি আবার কি মনে করব, বলেন কি করতে হবে, আমি চেষ্টা করব। আসলে আমি নাবিলাকে পছন্দ করি, নাবিলাকে বিয়ে করতে চাই, কিন্তু এখনো নাবিলাকে কোনো কিছু বলতে পারিনি। খুব ভয় হয় নাবিলা যদি আমাকে অন্য কিছু বলে। দেওয়ার জন্য ভয় পেলে চলবে না কি রনি ভাই, চলবে না। সাহস করে বলে দিতে হবে সব কিছু, তাহলেই তো সম্ভব ভালোবাসা জয় করা। এখন যেহেতু এখানে কেউ নেই, তখন আপনি নাবিলাকে প্রপোজ করে ফেলেন, দেখেন নাবিলা কি বলে, আশা করি রাজি হয়ে যাবে। সাগরের কথা শুনে রনি চলে গেল নাবিলার সামনে, হাঁটু গেড়ে প্রপোজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর দেখতে পেল নাবিলা রনিকে জড়িয়ে ধরেছে। এটা দেখে সাগর হাততালি দিতে লাগলো আর বলতে লাগলো, রনি ভাই, বেস্ট অফ লাক, দোয়া করি সুখী হন আপনারা। আগামী সপ্তাহে আমাদের বিয়ের খবর পাবে তুমি। এই বলে রনি আর নাবিলা চলে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে তার কেবিনে আসতেই তার ফোনটা বেজে উঠল।
তাকিয়ে দেখে খাতিজা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই খাতিজা বলতে লাগলো, ঠিক আছে আসতেছি, তবে এভাবে ফোন না দিয়ে একটু বাহিরে এসে ডাকলেই তো পারতেন। সাগর চলে গেল খাতিজার কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে জরুরিভাবে ডেকে আনলে কেন? এই নাও এই ফাইলটা, একটু দেখে দাও তো কোনো ভুল আছে কিনা। আমি কয়েকবার দেখেছি কিন্তু ভুল নেই। আপনি যেহেতু দেখেছেন বললেনই, সেহেতু তো আবার আমাকে দেখানোর দরকার নেই কোনো। আসলে তোমাকে একটু কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল, তাই আর কি তোমাকে ডেকে এনেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তো দেখা শেষ হয়েছে নাকি আরও দেখতে হবে? একটু বসো এখানে, কথা বলি কিছুক্ষণ। কথা তো বলতে পারবো, ওইদিকে তো অনেক কাজ পড়ে আছে। আমি না হয় ফাইলগুলো এখানে নিয়ে আসি, কাজ করতে করতে কথা বলবো। ঠিক আছে, যাও তাহলে। সাগর চলে গেল তার কেবিনে। ফাইলগুলো নিয়ে আবারও চলে আসলো খাতিজার কেবিনে। বসে বসে ফাইল দেখতেছে আর খাতিজার সাথে টুকটাক কথা বলতেছে। কথা বলতে বলতে সন্ধ্যা 7টা বেজে গেল। সাগর সব কিছু গুছিয়ে রেখে চলে আসলো বাহিরে। পরে কেবিন থেকে সকল কিছু নিয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খাতিজা আসলো। খাতিজার কাছ থেকে বিদায় নিয়ে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর বাড়ির ভেতরে প্রবেশ করতেই সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, তোর সাথে আমাদের কিছু কথা আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, এরপর না হয় কথা বলবো। ঠিক আছে আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসতেছি, তোমরা বসো। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের আম্মু বলতে লাগলো, বাবা, তোর বয়স হয়েছে বিয়ের, আর আর আমরাও বুড়ি হয়ে যাইতেছি দিন দিন। ভাবতেছি তোর জন্য মেয়ে দেখব। তুই যদি বলিস, আর যদি তোর পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস। আমরা না হয় মেয়ের পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা ঠিক করে দেব। আম্মু, আমি আর কয়েক মাস পর বিয়ে করব। আমি নিজে তোমাকে বলবো, তবে হ্যাঁ, আমার মেয়ে পছন্দ আছে। ঠিক আছে, তাহলে আমরা আর মেয়ে দেখব না, তোকে জোরও করব না বিয়ে করার জন্য। তুই যে সময় বলবি ওই সময়ে তোদের বিয়ে দেব। সাগর খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতে লাগলো। অন্যদিকে খাতিজা সোফায় বসে আছে আর তার আব্বু আম্মুর পাশে। এমন সময় খাতিজার আব্বু বলে উঠল, খাদিজা, তোর জন্য ছেলে দেখতেছি, তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারিস, আর না হলে আমরা ছেলে দেখব। আব্বু, আমার ছেলে পছন্দ আছে, তবে ছেলে খুব ভালো, তা তুমি ভালো করেই জানো। তুই কার কথা বলতেছিস? বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বল তো, কার কথা বলতেছিস তুই? আমি সাগরের কথা বলতেছি। সাগরকে এই কয়েকদিনে আমি অনেক ভালোবেসে ফেলেছি আব্বু। প্লিজ তুমি সাগরের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। সাগর তো আমার অফিসের সামান্য এক কর্মচারী, তুই তার বাসায় গিয়ে থাকবি কি করে? তার বাসায় না তো আছে এসি, না তো আছে ভালো কোনো জিনিস। আব্বু, সবসময় জিনিস আর সম্পদের দিকে তাকিয়ে বিয়ে করলে চলবে না। সাগর ছেলেটা অনেক ভালো। আমি একবার যখন ভেবে নিয়েছি সাগরকে বিয়ে করব, আমি সাগরকেই বিয়ে করব। এই বলে খাতিজা চলে গেল তার রুমে। এদিকে খাতিজার আব্বু মুস্কি মুস্কি হাসতেছে। এটা দেখে খাতিজার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে মুস্কি মুস্কি হাসতেছো কেন মেয়ের কথা শুনে? খাদিজার আম্মু, আমি জানতাম খাদিজা সাগরকে পছন্দ করবে। আমি এই দিনটার অপেক্ষা করছিলাম, যেই দিন খাদিজা নিজে এসে বলবে সে সাগরকে পছন্দ করে। আজকে তা প্রমাণ হলো। তাহলে এখন তুমি কি করতে চাইতেছো? খাদিজাকে সাগরের সাথে বিয়ে দেবে নাকি বিয়ে দেবে না? মেয়ে যখন বলেই দিয়েছে সাগরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তো আমরা এখানে অন্য কোনো ছেলে কোথা থেকে আনবো বল? তাহলে কালকে না হয় চলো, আমরা দুজন সাগরদের বাসায় যাই, সাগরের বাবা মায়ের সাথে কথা বলে দেখি ওনারা কি বলে। হ্যাঁ, কালকে সকালে আমরা সাগরদের বাসায় যাব। ওইখানে না হয় একটা সিদ্ধান্ত হবে। যদি সাগরের পরিবার রাজি হয়ে যায় তাহলে একেবারে বিয়ের ডেট ফাইনাল করে আসবো। কি বলো তুমি? হ্যাঁ, এটাই ঠিক হবে, একেবারে বিয়ের ডেট ফাইনাল করে আসবো। খাতিজার আব্বু আম্মু চলে গেল তাদের রুমে। পরের দিন সকালে খাতিজা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। এদিকে খাতিজার আব্বু আম্মু রেডি হয়ে চলে আসলো সাগরদের বাসার সামনে। গাড়িটা পার্ক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন সুমাইয়া এসে দরজা খুলে দিল। খাতিজার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, খাতিজার আব্বু আম্মু বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু আম্মু নিচে আসলো।
তাদের দুজনকে দেখে বলতে লাগলো, আপনারা কারা আর এখানে কি করেন আপনারা? আমরা এখানে এসেছি সাগরের আব্বু আম্মুর সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে। সাগরের আব্বু আম্মু বাসায় আছে নাকি? হ্যাঁ, আব্বু আম্মু বাসায় আছে, আপনার ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। আপনারা কে? ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছি খাদিজার আম্মু আব্বু। আশা করি আমাদের চিনতে পেরেছেন। হ্যাঁ, চিনতে পেরেছি। হঠাৎ আপনারা আমাদের বাসায়? একটা সুখের খবর নিয়ে এসেছি। যদি আপনারা রাজি হন তাহলে আমি আমার মেয়েকে এ বাড়ির বউ করে পাঠাতে চাই। কি বলছেন এসব? আপনারা এত বড় লোক, আপনার মেয়েও এ বাড়িতে এসে থাকবে কিভাবে? আপনার মেয়ে এ বাড়িতে থাকতে পারবে না, আর আমরা যা খাবার খাই আপনার মেয়ে সেগুলো খেতে পারবে না। দেখুন, আপনারা যেটা খান সেটা আমরাও খাই, আর আমার মেয়ে এ বাড়িতে থাকতে পারবে, তার কোনো কষ্ট হবে না, সে নিজেই বলেছে। সবাই কথা বলতেছে এমন সময় কলিং বেল বেজে উঠল। সুমাইয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সাগর আর খাদিজা দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখে সুমাইয়া বলতে লাগলো, ভাইয়া ভাবি ভিতরে আসেন, আপনার আব্বু আম্মু এসেছে। সাগর আর খাদিজা ভেতরে চলে গেল। সোফায় বসে আছে সবাই। এমন সময় খাদিজার আব্বু বলতে লাগলো, সাগর বাবা, আমার মেয়েকে সুখে রাখতে পারবে তো? ইনশাল্লাহ সুখে রাখতে পারবো। বিআই সাহেব, এখন না হয় তাদের বিয়ে নিয়ে আলোচনা করা যাক। তাদের বিয়ে কবে ঠিক করা হবে এটা নিয়ে। যেহেতু সবাই রাজি আছে তাহলে এক কাজ করা যাক, তাদের বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করে নিই। কি বলেন আপনারা? হ্যাঁ, তাদের বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করা যাক, এতে খুব ভালো হবে। সাগর আর খাদিজার বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করা হলো। পরের দিন থেকে বাড়ি সাজানো অনুষ্ঠান শুরু হলো। আস্তে আস্তে বাড়ি সাজাচ্ছে এবং যা যা লাগবে তা কিনে ফেলতেছে। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, আর কি কি লাগবে একটু লিস্টটা করে রাখিস, কালকে না হয় সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে আব্বু, একটু পর না হয় আমি আম্মুর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে একটা লিস্ট করে ফেলবো, পরে না হয় কালকে সব কিছু আনা যাবে। ঠিক আছে। সাগর খাওয়া দাওয়া করে একটা লিস্ট করতে বসে গেল তার আম্মুকে নিয়ে। কার জন্য কি কি আনতে হবে, কোথায় কি দিতে হবে, আরও ইত্যাদি জিনিস এর নাম লিখতেছে সাগর। লেখা শেষ হতেই সাগর বলতে লাগলো, আম্মু, আর কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না, যা যা দরকার সব কিছু বলে দিয়েছি, আর কোনো কিছু বাকি নেই। যদি বাকি থাকে পরে না হয় আবার আনা যাবে। এখনো আরও 4 দিন বাকি আছে বিয়ের। সাগর লিস্ট তৈরি করা শেষ করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগরের ঘুম চলে আসলো। দেখতে দেখতে কেটে গেল 4টা দিন। আজকে সাগরের বিয়ে। সকাল সকাল সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। ঘর থেকে বের হতেই সাগরের সকল বন্ধুরা এসে সাগরকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, মামা, বিয়ে তো করতেছো, বড় লোক পরিবারে মেয়ে দেখে শুনে রাখো, আর আজকে রাতে তো মনে হয় বিড়াল পুরো মেরে ফেলবে। সাগরের কথা শুনে সবাই হাসতে লাগলো। দুপুর 2টা সবাই নামাজ আদায় করে চলে আসলো বাসায়। সাগর তার বন্ধু বান্ধবদের নিয়ে গাড়িতে বসে আছে। এমন সময় ড্রাইভার এসে গাড়ি চালাতে লাগলো। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পর সাগরদের গাড়ি চলে আসলো বিয়ে বাড়ির সামনে। সবাই গেট ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ দুই পক্ষ মজা করার পর তাদের টাকা দিয়ে দিতেই তারা গেট ছেড়ে দিল। গেট ছেড়ে দিতেই সবাই চলে গেল ভেতরে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় কাজী আসলো। সাগরের সামনে বসে বলতে লাগলো, বিড়াল মারবো না তো কি করব? আজকে রাতে সারা রাত গল্প করব নাকি? আলহামদুলিল্লাহ, কবুল। কবুল বলা শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই সাগর আর খাদিজা বিয়েটা হয়ে গেল। সকল নিয়মকানুন মেনে সন্ধ্যায় খাদিজা আর সাগরকে বিদায় দেওয়া হলো। সাগর খাদিজাকে নিয়ে বাসায় আসতেই সবাই তাদের বরণ করে ঘরের ভেতরে তুলে নিল। এদিকে সাগর ছাদে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের ছোট্ট বোন সুমাইয়া এসে বলতে লাগলো, ভাইয়া ভাবি বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, এখন যদি না যাও তাহলে ভাবি আসলে বলেছে অনেক খারাপ হয়ে যাবে। যাইতেছি। এ বলে সাগর তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসর ঘরে। দরজা লাগিয়ে দিয়ে সাগর বিছানার কাছে যেতেই দরজার নিচে নেমে সাগরের পা ধরে সালাম করলো আর বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলি কুত্তা? আমি সে কখন থেকে অপেক্ষা করতেছি তোর জন্য। একটু ছাদে ছিলাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এখন আমাকে আদর করো মন ভরে, আমি তোমার আদর খাবো।
সাগর আস্তে আস্তে করে খাতিজার ঠোঁট চোরা দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর খাতিজার শাড়িটা এক টানে খুলে ফেলল। শাড়ি খোলা শেষ হতেই সাগর ব্লাউজ ধরে টান দিতে ব্লাউজের হুকগুলো ছিঁড়ে পড়ে গেল নিচে। এটা দেখে খাতিজা বলতে লাগলো, ইস, এখন এত রোমান্টিক হয়ে গেছো, আর একটু পর কি জানি করো। শুধু দেখতে থাকো কি করি তোমাকে। এই বলে সাগর খাতিজাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিল। আস্তে আস্তে করে খাতিজার পুরো শরীরে কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই সাগর, থাক আর কিছু বললাম না, বাকিটা আপনারা বুঝে নেন।